সবাইকে স্বাগত আজকের এই নতুন এপিসোড। আমাদের স্যার আর আমার মুখোমুখি যে অনুষ্ঠান, বিভিন্ন রোগ নিয়ে বার্তালাপ যেটা আমরা করছি, একটি টপিক নিয়ে আজকে আপনাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি। আমাদের চেষ্টা এটাই থাকছে বা থাকবে আগামী দিনে, যাতে আমরা আপনাদেরকে বিভিন্ন রোগ নিয়ে সেই রোগ সম্বন্ধে সঠিক নলেজ এবং সেই রোগকে ভয় না পাওয়া এবং তাকে ফাইট করে জয় করা সেই রোগটাকে, এটাই হচ্ছে আমাদের, এবং সেটা যাতে আপনারা নিজেরাই করতে পারেন সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের থাকছে এবং আগামী দিনে থাকবে। তো আজকের এই ভিডিওতে যে টপিক নিয়ে আজকে ডক্টর মিলন সেনগুপ্ত কথা বলবেন, সেই টপিকটা হলো পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে সবাই কম বেশি এই রোগ সম্বন্ধে জানেন এবং দিনে দিনে এটা মহামারীর মতো ছড়াতে চলেছে। আজ যদি এই পিসিওডি এই রোগ সম্বন্ধে সঠিক নলেজ আমরা গ্যাদার না করতে পারি, যদি আজকে আমরা সতর্ক না হই, তাহলে আগামী দিনে কিন্তু এই মহামারীকে ঠেকানো যাবে না। আমাদের কাছে হয়তো অনেক কিছু থাকবে, অনেক ধন দৌলত থাকবে, অনেক ড্রিম আমরা অ্যাচিভ করব, কিন্তু এই ল্যাক অফ নলেজের জন্য আমরা কিন্তু আমাদের কাছের মানুষকে হারাতেও পারি। তো আজকের এই অনুষ্ঠানটা আমাদের করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মানুষ, যারা আপনারা আজকে এই ভিডিওটা দেখছেন, তাদেরকে আমরা সতর্ক করছি জনস্বাস্থ্যের জন্য। তো আমি আর সময় নষ্ট না করে আমি স্যারের কাছে চলে আসব যে স্যার, পিসিওডি এই রোগ সম্বন্ধে এটার মানে যে ব্যাখ্যা, সাধারণ ব্যাখ্যা, সরল যে ব্যাখ্যা, সেটা যদি আমাদেরকে আপনি শেয়ার করেন। আচ্ছা, প্রথমেই আমি ভিউয়ার্সের আমার আন্তরিক অভিনন্দন জানাই শুভরাজকে। এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে ও আপনাদের সামনে উপস্থাপিত করছে এবং আমাকে ও অনুরোধ করেছে আজকে এই যে ডিজিজটা, যে রোগটা পিসিওডি বা অথবা পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এই সম্পর্কে কিছু তথ্য ব্যক্ত করতেও আমাকে বলেছে। এখন ও যে প্রশ্নটা রেখেছে সেটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যে অ্যাকচুয়ালি এই পিসিওডি বা পিসিওএস মানে ব্যাপারটা কি এবং সেটা এলো কোথা থেকে। এই সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয় যে এই পিসিওডি বা পিসিওএস এই মুহূর্তে একটা গ্লোবাল হেলথ প্রবলেম, সারা বিশ্বজুড়েই এটা হয়। এবং এটার যদি ব্যাকগ্রাউন্ড দেখি, এটা কিন্তু হঠাৎ করে একদিনে গজিয়ে ওঠেনি। এই পিসিওএস কিন্তু প্রাচীনকালেও ছিল। আমরা ওই প্রথম আমরা যে মানুষটি এটাকে নিয়ে প্রথম ব্যক্ত করেছিলেন, তার নাম হিপোক্রেটিস। তিনি অয়েলি স্কিন অর্থাৎ তৈলাক্ত চর্ম এবং ইরেগুলার মেনস্ট্রুয়েশন অর্থাৎ অনিয়মিত যে পিরিয়ড বা মাসিক, এর কথা বলেছিলেন প্রথম কিন্তু ওই হিপোক্রেটিস। এরপর চলতে চলতে 1935 সালে এসে আমরা দেখতে পাই দুজন গাইনোকোলজিস্ট, একজন হচ্ছেন স্টিল আর একজন লিভেনথাল। এই দুজন গাইনোকোলজিস্ট তিনটে শব্দকে এখানে প্রতিস্থাপিত করেন। একটা হচ্ছে অ্যামিনোরিয়া, আর একটা হচ্ছে ওবেসিটি, আর একটা হচ্ছে হিরসুটিজম। এই অ্যামিনোরিয়া মানে সিজেশন অফ মেনস্ট্রুয়েশন অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়া, ওবেসিটি মানে হচ্ছে স্থূলতা, অত্যধিক স্থূলতা, এবং হিরসুটিজম মানে হচ্ছে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ মানে অবাঞ্ছিত লোমের জন্ম। এবং এই তিনটে শব্দ দিয়ে তারা এটাকে একটা সিনড্রোম হিসাবে ব্যক্ত করেন এবং সেইখান থেকেই এই নামটি হয় স্টিল লিভেনথাল সিনড্রোম। তাহলে পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ 1935 পর কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই নামটা ধারণ করলো, যেখানে দুজন গাইনোকোলজিস্ট এর পেছনে তাদের রিসার্চটা এখানে কাজ করেছে। এছাড়া আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এই পিসিওডি একটা গ্লোবাল হেলথ প্রবলেম বললাম। আমি যদি এর প্রিভ্যালেন্সটা লক্ষ্য করি, মানে সারা পৃথিবীতে প্রায় দেখা যাচ্ছে 8 থেকে 13% মহিলা যাদের রিপ্রোডাক্টিভ এজ মানে প্রজনন ক্ষমতা যে বয়স, সেটা হচ্ছে 15 থেকে 45 আমরা ধরি। এই প্রজনন ক্ষমতার বয়সের মধ্যে 8 থেকে 13% মহিলারা কিন্তু এই পিসিওএস বা পিসিওডিতে ভুগে থাকেন। এর মধ্যে আবার অ্যাডোলেসেন্ট পিরিয়ড মানে যেটাকে আমরা বলি অ্যাডোলেসেন্ট, মানে আমরা অ্যাডোলেসেরে বলে একটা ল্যাটিন শব্দ আছে, অর্থাৎ বেড়ে ওঠা। এই বেড়ে ওঠা সময় যে রোগ
অর্থাৎ যে বেড়ে ওঠার বয়সটা আমরা আমাদের যে মেয়েদের ক্ষেত্রে যেটা বলি, বাচ্চা বাচ্চা মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে 10 থেকে 19। এই 10 থেকে 19 বছর যে অ্যাডোলেসেন্ট মানে বেড়ে ওঠার বয়স, এই বেড়ে ওঠার বয়সের সঙ্গে সঙ্গে মেয়েদের বিশেষ করে তাদের মধ্যে একটা নিজেকে নিজের অস্তিত্ব জানান দেওয়ার বা প্রকাশ করার একটা সময় এটা। তারা তাদের পার্সোনালিটি, তাদের ব্যক্তিত্ব এবং তাদের ফিজিক্যাল এবং মেন্টাল যে মেকআপ, অর্থাৎ মানসিক এবং শারীরিক যে অস্তিত্ব, সেটাকে তারা জানান দেয় এই বয়সে, যার ফলে কিছু শরীরে খুব গুরুতর পরিবর্তন আসে। এই গুরুতর পরিবর্তনটা বেশ কিছু মেয়েরা সহজেই মানিয়ে নিতে পারে, আবার বেশ কিছু মেয়েদের মধ্যে আবার কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। এবং এই জটিলতাগুলোর মধ্যে একটা হচ্ছে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজও তৈরি হয়। এখানে অ্যাকচুয়ালি মানে বলতে হবে কি, যে এই সময় যখন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো যখন মানে বেশি বেশি করে ডেভেলপ করে, সেই সময় ওভারিও ডেভেলপ করে। এই ওভারির ডেভেলপমেন্টটা যখন শুরু হয়, তখন ওভারিয়ান হরমোনগুলো, আমরা জানি ওভারির যে মেইন হরমোন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপরে ধরুন আরও একটি আছে রিল্যাক্সিন এবং অ্যান্ড্রোজেন। অর্থাৎ অ্যান্ড্রোজেন মানে হচ্ছে আমরা জানি যে অ্যান্ড্রোজেন মহিলাদের ক্ষেত্রেও থাকে, আবার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পুরুষদেরও থাকে, কিন্তু সেটা পার্সেন্টেজে এত নমিনাল পার্সেন্টেজ যে সেখানে মেলদের মধ্যে ফিমেল ক্যারেক্টারটা তৈরি হয় না বা ফিমেলদের মধ্যে মেল ক্যারেক্টারটা তৈরি হয় না। কিন্তু যদি পিসিওএস হয় বা পিসিওডি হয়, তখন আমরা ফিমেলদের মধ্যে কিন্তু অ্যান্ড্রোজেনের লেভেলটা, তার কারণ প্রোজেস্টেরন এটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট একটা মেল হরমোন, এই অ্যান্ড্রোজেন, এই অ্যান্ড্রোজেনের লেভেলটা কিন্তু বাড়তে থাকে এবং মহিলাদের মধ্যে কিন্তু তার মেনস্ট্রুরাল ইরেগুলারিটিস চলে আসে, বা তার মধ্যে হরমোনাল ইমব্যালেন্সের জন্যে তার মধ্যে হেয়ার গ্রোথ চলে আসে এবং অবাঞ্ছিত লোম তৈরি হয়, দাড়ি গোঁফ তৈরি হয়ে যায়, বা পায়ের বা হাতের লোমগুলো বেশ কর্কশ এবং মোটা মোটা তৈরি হয় এবং মেনস্ট্রুয়েশনের ইরেগুলারিটি তৈরি হয় এবং তাদের মধ্যে দেখা যায় ওবেসিটি বা অত্যধিক স্থূলতা তৈরি হয়। তাহলে আমাদের সাউথ ইন্ডিয়াতে আমরা দেখব, সাউথ ইন্ডিয়াতে যে মহিলারা আছে সেক্ষেত্রে কিন্তু পিসিওডির বা পিসিওএসের পার্সেন্টেজ অনেক বেশি দেন নর্থ ইন্ডিয়া। এবং আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে, অর্থাৎ আমাদের কলকাতায় আমরা যদি দেখি, তাহলে দেখব প্রায় 28% মহিলা তারা কিন্তু এই রোগটাতে সাফার করছে, যেটা একটা যথেষ্ট মানে প্রবলেমের বিষয়, যথেষ্ট সমস্যার বিষয়। এবং এই বিষয়ে যদি আমরা এখনই ভালো করে সতর্ক না হই, তাহলে আগামী দিনে কিন্তু একটা মানে বড় দুর্ঘটনা ঘটে যাবে। কি দুর্ঘটনা? আর কিছুই না, ইনফার্টিলিটি রেটটা এমন জায়গায় বেড়ে যাবে, অনেক টাকা আছে, বাবা মায়ের পয়সা আছে, কিন্তু জীবনে শান্তি নেই। তার কারণ তাদের সন্তান আসছে। একটা সন্তানের মধ্যে তোমরা যদি শুভরাজ, তুমি যদি আমাদের এখানে যে ইনফার্টিলিটি ক্লিনিকগুলো আছে ওগুলোতে সার্ভে করো, ইনফার্টিলিটি ক্লিনিক দেখবে কি হারে মানে কম বয়সী মায়েরা সেখানে ভিড় করেছেন। তুমি সেখান থেকে বুঝতে পারবে যে ইনফার্টিলিটি, অর্থাৎ প্রাইমারি ইনফার্টিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি ইনফার্টিলিটি, দুটোই। অর্থাৎ একেবারেই প্রথম থেকে বাচ্চা সন্তান আসেইনি, অথবা একটা বাচ্চা হয়ে গেছে, তার সেকেন্ড চাইল্ড চাচ্ছেন, তারা পাচ্ছেন না। এই প্রাইমারি ইনফার্টিলিটি এবং সেকেন্ডারি ইনফার্টিলিটি প্রবলেমের জন্য এই যে ইয়েগুলো, এই যে ফার্টিলিটি ক্লিনিকে তারা কীভাবে ভিড় করছেন এবং তাদের মধ্যে কতটা মানসিক কষ্ট রয়েছে, তারা যে এটাতে অ্যাচিভ করতে পারছেন না, এটা কিন্তু আরও দিনে দিনে বাড়বে। এবং এতে কিন্তু আমাদের সামনে একটা যথেষ্ট একটা হেলথ প্রবলেম তৈরি হয়ে যাবে। এবং মানে আমাদের যে সমাজ, যে আমাদের যে ফ্যামিলিগুলো, এটা তারা কিন্তু খুব বিপদে পড়ে যাবেন আগামী দিনে। সুতরাং এটা একটা বড় দিক, সুতরাং এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর তুমি আমাকে প্রশ্ন করেছো, খুব রেলিভেন্ট কোয়েশ্চেন, খুব সঙ্গত প্রশ্ন, যে পিসিও এর সংজ্ঞাটা কী হতে পারে। অ্যাকচুয়ালি পিসিওএসের সংজ্ঞাটা, এটা একটা কমন ক্রনিক এন্ডোক্রিন ডিসঅর্ডার। এই কমন ক্রনিক এন্ডোক্রিন ডিসঅর্ডার, যেটাতে সাধারণত 15 থেকে 45 বছর বয়সী মহিলারই আক্রান্ত বেশি হয়। এবং এই আক্রান্তের জন্যে তারা বিভিন্ন কারণে আক্রান্ত হন। এই কারণগুলো যদি আমি দেখি, তাহলে তার মধ্যে একটা জেনেটিক ফ্যাক্টর কাজ করতে পারে। এবং জেনেটিক ফ্যাক্টরের মধ্যে আমরা কি দেখি, যে জেনেটিক ফ্যাক্টরের মধ্যে যেমন ধরুন এই যে ইনসুলিন রিসিভিং যে ফ্যাক্টরটা, এছাড়াও অন্যান্য যে হরমোনাল যে রিসিভিং ফ্যাক্টরটা বা হরমোনাল রিসেপ্টার যেগুলো, সেগুলো কিন্তু জেনেটিক ফ্যাক্টর হিসাবে কাজ করে। এবং আমরা দেখেছি যে হেরেডিটারি, অর্থাৎ মায়ের পিসিওডি ছিল, বোনের পিসিওডি আছে বা দিদির পিসিওডি আছে,
মানে সেই মহিলারও তার পিসিওডি আছে, অর্থাৎ জেনেটিক ফ্যাক্টর একটা কাজ করে। এটা হচ্ছে বংশানুক্রমে অর্থাৎ হ্যাঁ তুমি ঠিকই বলেছো, খুব সুন্দর বলেছো যে বংশানুক্রমিক এটা কিন্তু চলতে পারে। এটা যেমন একটা দিক, তেমনি আবার আমরা দেখেছি যে হরমোনাল ইমব্যালেন্স। ধরো শরীরে হরমোনাল একটা লেভেল থাকে, তো এই শরীরের হরমোনটা যদি ঠিকভাবে না হয়, যেমন ধরো ওভারিয়ান হরমোন আমাদের মেনস্ট্রুয়েশনটা ঠিক চালনা করতে সাহায্য করে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা ঠিক যদি না থাকে তাহলে কিন্তু মেনস্ট্রুয়েশন ঠিক হবে না। মেনস্ট্রুয়েশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অ্যানোভিউলার মেন্স হয়ে যাবে। অর্থাৎ অ্যানোভিউলার মেন্স হলে যে মেন্সে সাধারণত ওভাম থাকবে না, সেক্ষেত্রে কিন্তু সন্তান হওয়ার ইনফার্টিলিটি ডেভেলপ করে যাবে, সন্তান হবে না। তাহলে আমাদের এখানে ওভ্যুলেশনটা ঠিক থাকতে হবে। ওভ্যুলেশনটা যদি ঠিক হতে হয় তাহলে আমাদের হরমোনাল ব্যালেন্স ঠিক থাকতে হবে। কিন্তু পিসিওডি বা পিসিওএসের মেন কজ কিন্তু আমরা দেখেছি যে এই ওভারিয়ান হরমোনাল ইমব্যালেন্স। এছাড়াও আমরা দেখেছি যে সেডেন্টারি লাইফ মানে কি? সেডেন্টারি লাইফ হচ্ছে বসে বসে আছে, কাজকর্ম নেই, বডির অ্যাক্টিভিটি নেই, এক্সারসাইজ করছে না, যার ফলে কি হচ্ছে তার মধ্যে দুটো জিনিস তৈরি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে এক্সেসিভ মানে সেডেন্টারি লাইফের জন্যে তার মধ্যে একটা স্থূলতা এসে যাচ্ছে, এবং তাতে কি হতে পারে, তাতে অনেক প্রবলেম আসতে পারে। তো মানে এইটার জন্য বিশেষ করে পিসিওএসের ক্ষেত্রে আমরা দেখি অনেক লং টার্ম প্রবলেম চলে আসে। আমি এটা পরের দিকে তুমি যখন জানতে চাও যদি, তাহলে আমি এগুলো কোশ্চেন আছে আমার কাছে। হ্যাঁ, এছাড়াও আমরা দেখি যে কজ হিসাবে আনহেলদি ডায়েট। আমরা যদি দেখি খুব রাফ ডায়েট হচ্ছে, এবং জাঙ্ক ফুডগুলো আমাদের এই টিনেজাররা, বিশেষ করে যারা এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আছে, তারা খুব পছন্দ করেন এবং এই ফুডগুলো খাচ্ছে। এই ফুডগুলো হজম হচ্ছে না, মেটাবলিক রেটটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে, যার ফলে মেটাবলিক রেট যদি স্লো হয়ে যায় খুব সহজেই সেখানে কিন্তু ফ্যাট হয়ে যায়, বিশেষ করে পেটে ফ্যাট জমে যায় এবং বডি ওয়েটটা বেড়ে যায়। বডি ওয়েট আমাদের এখানে ঠিক রাখতে হবে। এই বডি ওয়েট যদি ঠিক রাখতে হয়, এবং অনেক সময় দেখা গেছে যে মায়েরা আমাদের কাছে, আমরা তো প্রায় প্রতিদিনই বেশ কিছু এরকম পিসিওএস, তো 5-7টা কেস পেলাম আজকেই তুমি দেখেছো, আজকে আমরা 5-7টা কেস পেলাম। কয়েকটা কেস খুব ক্লাসিক্যাল কেস। একজন মহিলা আজকে এলেন, উনি মানে একটা লং টার্ম ভুগছেন, লং টার্ম প্রবলেমে ভুগছেন। উনি পিসিওএস নিয়ে এসে, উনি প্রথমে আমাদের কাছে এসেছিলেন, তারপরে আমরা ওনাকে রেফার করেছিলাম আর একটা জায়গায়, উনি আবার আজকে ব্যাক করেছেন। ওনার আমি যখন সিমটম বলবো তখন আমি এই ঘটনাটা, আজকে যে কেসটা পেলাম এটা বলবো, এখনই বলছি না। তাই এই কজগুলোর জন্য পিসিওডি বা পিসিওএস হতে পারে। এরপরে তুমি আমাকে প্রশ্ন করলে আমি আরও এগোতে পারবো। ডেফিনেটলি। তাহলে আপনি যেটা বলতে চাইছিলেন যে আমাদের যে লাইফস্টাইল বা আনহেলদি খাবার, ফাস্ট ফুড, এটার সাথে পিসিওডিটার দারুণ সম্পর্ক আছে। অবশ্যই খাদ্য একটা বড় ফ্যাক্টর, লাইফস্টাইল একটা বড় ফ্যাক্টর। যেমন তুমি লাইফস্টাইলের কথাটা বললে, আমার মনে পড়ে গেল, এখন তুমি দেখবে এই টিনেজারদের মধ্যে 15, 16, 17, 18, 20, এই যারা টিনেজার, তাদের মধ্যে একটা খুব কমন অ্যাডিকশান চলে আসছে ক্রমশ। আমি কমন বলছি এই কারণে যে আগে আমরা এতটা দেখতে পেতাম না, কিন্তু যত দিন যাচ্ছে, যত আমরা বেশি গ্লোবালাইজেশন হচ্ছে, যত বেশি মডার্ন হয়ে উঠছি, তত বেশি কিন্তু এগুলো আসছে। স্মোকিং আমি বহু মেয়েদের, ছোট ছোট মেয়েদের স্মোক করতে দেখি। এই স্মোকিং কিন্তু প্রচুর বাড়ছে দিনে দিনে। হ্যাঁ, খুব দ্রুততার সঙ্গে বাড়ছে, যেটা আগে ছিল না, এখন এটা বাড়ছে। এই স্মোকিং কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে পিসিওএসের ক্ষেত্রে, পিসিওএস বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে কোথায়? বিশেষ করে আমরা দেখি স্মোকিং কিন্তু এই যে যেটা আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দিতে পারে। এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি স্মোকিং কিন্তু শরীরের হরমোনাল ব্যালেন্সটাকে নষ্ট করে দিতে পারে। এবং এছাড়াও আমরা দেখি যে স্মোকিং অ্যান্ড্রোজেনের যে লেভেলটা আছে, সেই অর্থাৎ অ্যান্ড্রোজেনের থেকেও আমি বলবো অ্যাড্রেনাল যে রেসপন্সিভনেসটাকে বাড়িয়ে দিতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে প্রোল্যাক্টিনের লেভেলটাকে কমিয়ে দিতে পারে। এটা তাহলে স্মোকিং একটা হ্যাবিট, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেকেন্ড হচ্ছে সেডেন্টারি লাইফ, আমি একটু আগে বললাম। সেডেন্টারি লাইফ যদি বলি তাহলে স্থূলত্বটা হয়ে যায়, মোটা হয়ে যায়, এবং স্থূলত্ব বা ওবেসিটি পিসিওডির একটা মেন সিমটম। অ্যাকচুয়ালি আমাদের বডি মাস ইন্ডেক্স বলে একটা কথা আছে। বডি মাস ইন্ডেক্সটা, এটা আমাদের সকলে জেনে ফেলা উচিত এখন, এবং অনেকেই জেনে গেছে। আমাদের যা হাইট সেটা কিলোগ্রামে ওজন করে নিতে হবে, আর আমাদের যা বডি ওয়েট সেটা কিলোগ্রামে ওজন করে নিতে হবে, আর হাইট সেটা মিটারে মেপে নিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে যে বডি ওয়েট ডিভাইডেড বাই আমাদের যে হাইট, তার স্কোয়ার।
এই স্কোয়ার করলে তার থেকে যে রেজাল্টটা আসে সেটাকে বলা হয় বডি মাস ইন্ডেক্স। নর্মাল বডি মাস ইন্ডেক্স হচ্ছে সাধারণত ওটা 18 থেকে 24-এর মধ্যে নর্মাল থাকে, 24 ছাড়িয়ে গেলেই কিন্তু ওভারওয়েট হয়ে যায়, আর 25 ছাড়িয়ে গেলে 30-এর দিকে চলে গেলেই কিন্তু ওবেসিটি হয়ে যায়। সুতরাং বডি মাস ইন্ডেক্সটা সবসময় চেষ্টা করতে হবে 24-এর নিচে নামিয়ে রাখার, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা স্থূলতা বা এই যে এক্সেসিভ মানে বডি ওয়েট এটাকে কন্ট্রোল করে নিতে পারবো। এবং অনেক সময় পিসিওডিতে শুধুমাত্র লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে এবং কিছু টুকটাক ওষুধ দিয়ে মেনস্ট্রুয়েশনটাকে একটু নর্মাল করে নিই, আমরা দেখেছি যে ইনফার্টিলিটিটাকে কভার করে সেই মেয়েরা, মানে বিশেষ করে যারা বিবাহিত মহিলারা মা হতে পেরেছেন। সুতরাং লাইফস্টাইল হচ্ছে এমন একটা ম্যাটার, স্মোকিংয়ের ব্যাপারটাকে দৃষ্টি দিতে হবে, কমাতে হবে, আমাদের বডি অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। আগেকার দিনের মা কাকিমারা প্রতিদিন তাদের হাউস হোল্ড ওয়ার্কটা করতেন, আমাদের মেয়েরা এখন হাউস হোল্ড ওয়ার্ক অনেক কমিয়ে দিচ্ছেন, তারা ফাস্টফুডে চলে গেছেন, সহজেই কোনো জোম্যাটোতে অর্ডার দিয়ে খাবার আনিয়ে ফেলছেন, এবং অন্যান্য যে সমস্ত যে মডার্নিটির যে সমস্ত ম্যাটারগুলো সেগুলো আমাদের এত বেশি আর্টিফিশিয়াল, হাঁটছেন না, গাড়ি ইউজ করছেন, তা এই সমস্ত ব্যাপারটা বডি অ্যাক্টিভিটি কমিয়ে দিচ্ছে, যার ফলে এক্সেসিভ ফ্যাট আমাদের হয়ে যাচ্ছে, মায়েদের বা মেয়েদের এক্সেসিভ ফ্যাট হয়ে যাচ্ছে, এবং এটা আলটিমেটলি কিন্তু পিসিওডিকে বা পিসিওএসকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এই সম্পর্কে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন হতে হবে, যতটা পারা যায় বডি অ্যাক্টিভিটি এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, এটা একটা বিরাট দিক। সুতরাং এইগুলো আমরা নিশ্চয়ই ভালো করে বোঝার চেষ্টা করব, বডি মাস ইন্ডেক্সটাকে কমিয়ে রাখার চেষ্টা করব। তাহলে পিসিওডি যে রোগটি, এটা সম্বন্ধে এতক্ষণে আমরা অনেকটাই ক্লিয়ার হলাম। তো এবার একটা কোশ্চেন আমি স্যারকে করব যে বিশেষত এটা যেহেতু মহিলাদের রোগ, তো মোটামুটি একটা 15 বছরের মেয়ে, সে যখন আস্তে আস্তে আরও ডেভেলপ করছে, তার বয়স যত বাড়ছে, তো সেই সাথে যদি তার লাইফস্টাইল চেঞ্জ না হয়, এবং স্যার এখানে একটা কোশ্চেন আছে যে আপনি একটু আগে যেটা বললেন যে লাইফস্টাইল ঠিক না হলে এটা আস্তে আস্তে বাড়বে, বা আমাদের বডিতে ফ্যাট, মহিলাদের ফ্যাট জমবে, এবং পিসিওডিতে যেটা মেন খোরাক, পিসিওডি হওয়ার কারণে এই যে মেন যে কারণগুলো, তো এখানে একটা জিনিস হচ্ছে যে অনেকে বুঝতে পারছে যে পিসিওডির হয়তো ফার্স্ট স্টেজে আছে, কিছু সিমটম সে লক্ষ্য করছে, বা কিছু টেস্ট করানোর পর সে তার কাছে এখন পরিষ্কার যে আমার পিসিওডির দিকে আমি যাচ্ছি, তো তারপরেও একটা তার মধ্যে সেই সচেতনতাটা জাগছে না যে আমি এবার এক্সারসাইজ করি বা আমার ডায়েটটা ঠিক করি, এবং দিনে দিনে সে যেন আরও নিস্তেজ হয়ে যাচ্ছে। তো এই যে উইকনেস, সে চেষ্টা করছে এখান থেকে বেরিয়ে আসার, কিন্তু তারপরেও যে ল্যাথার্জি বা এই যে শারীরিক পরিশ্রম না করা, এই ফ্যাক্টরটা তার বডিতে কেন কাজ করছে, এটা কি সবসময় কি এটা তার পেছনে তার মানসিক বা মোটিভেশনের দরকার, না শরীরও তার সাথ দিচ্ছে না? তুমি খুব সঙ্গত প্রশ্ন করেছো, এবং তুমি জেনে অবাক হয়ে যাবে, আমি যেমন তোমাকে স্মোকিংয়ের ব্যাপারটা বললাম, তুমি জেনে অবাক হয়ে যাবে এই হোল ওয়ার্ল্ডে যত পিসিওডি বা পিসিওএস এর কেস হয়, তার 70% কিন্তু আনডায়াগনোজ থাকে, প্রিলিমিনারি, প্রাথমিকভাবে 70% আনডায়াগনোজ থাকে, ডায়াগনোসিসই হয় না। একটা সাডেন ডায়াগনোসিস হয়, ধরো কোনো একটা আল্ট্রাসাউন্ড অন্য কোনো কারণে করতে গিয়ে, পেটে একটা ব্যথা হচ্ছে, সেই কারণে একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখা গেল তার ওভারিতে সিস্ট রয়েছে, এবং পরবর্তীকালে দেখা গেল তার অন্যান্য সিমটমও তখন চোখে পড়লো। এবং সবচেয়ে যেটা প্রচুর হচ্ছে, হ্যাঁ এরকম প্রচুর আনডায়াগনোজ কেস, যেটা কিন্তু আরও বেশি এই কেসের প্রিভ্যালেন্সটাকে বাড়িয়ে দিচ্ছে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের ছোট ছোট মেয়েরা যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে রয়েছে, তার মেনস্ট্রুয়েশনটা যে ইরেগুলার হয়ে গেছে, তার মেনস্ট্রুয়েশনটা যে প্রবলেম করছে, এটা তার মা বা বাড়ির লোককেই জানাতে দ্বিধা করে বা লজ্জা পায়। আচ্ছা। এবং যার ফলে এটা তারা লুকিয়ে রাখে। এই লুকিয়ে রাখাটা কিন্তু খুবই একটা দুশ্চিন্তার ব্যাপার। বিশেষ করে এটা যদি সে করে, আগামী দিনে যদি পিসিওডি তারপর পিসিওএস ডেভেলপ করে যায়, তার পরবর্তীকালে তার বিবাহিত জীবনে তার ইনফার্টিলিটির প্রবলেম এসে যেতে পারে, অর্থাৎ তার মা হওয়ার মা হওয়ার চান্সটা তখন খুব একটা রিস্কের মধ্যে চলে যেতে পারে। সুতরাং আমি মায়েদের যেমন বলবো যে আপনারা আপনাদের মেয়েদের, এই বয়সী মেয়েদের যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যারা আছে, তাদের হেলথের রেগুলার খবর নিন, তাদের পিরিয়ড ঠিক মতো চলছে কিনা, ঠিক টাইমে হচ্ছে কিনা, কত দিনে হচ্ছে,
কীরকম হচ্ছে, পেটে ব্যথা আছে কিনা, পিরিয়ড বন্ধ যাচ্ছে কিনা, ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে কিনা, খুঁটিয়ে খবর রাখুন। তার কারণ তারা অনেক সময় এটা লজ্জার কারণে বা অনেক সোশ্যাল ট্যাবু আছে, তারা বাইরেও বলতে পারে না। ডাক্তারের কাছে বলতে গিয়েও এমন অবস্থা আছে, আমি দেখেছি যে অনেক জায়গায় ডাক্তারের কাছে বলতেও তারা লজ্জা পায়। সুতরাং এটা মায়েদের দায়িত্ব নিতে হবে, এটা মেয়ের কাছ থেকে সমস্ত কিছু ডিটেল বার করে নেওয়ার। এছাড়া মেয়েরা যারা শিক্ষিত হচ্ছে তোমরা, তাদেরও কিন্তু এ ব্যাপারে অনেক বেশি মডার্ন হতে হবে। তোমরা যেমন জামা কাপড়ে মডার্ন হবে, খাদ্যাভ্যাসে মডার্ন হবে, তেমনি তোমাদের মত প্রকাশের স্বাধীনতাতে তোমরা যেমন মডার্ন হবে, তেমনি পাশাপাশি তোমার যে শারীরিক অবস্থাগুলো কী কী অসুবিধে হচ্ছে সেগুলো প্রকাশ করার, ডাক্তারের কাছে প্রকাশ করার জন্য সেইভাবে তোমাদের মনটাকে প্রস্তুত করো এবং সেইভাবে তোমরা বলো। তাতে পিসিওডি এবং সর্বোপরি পিসিওএসের যে লং টার্ম যে প্রবলেমগুলো, সেটা আমরা কমিয়ে আনতে পারবো এবং অনেক সময় আমরা জীবন বাঁচিয়ে দিতে পারবো। আমাদের কাছে, আমাদের চেম্বারে প্রতিদিন এরকম পিসিওডি পিসিওএসের অসংখ্য কেস আসে, আমরা প্রতিদিন ট্রিটমেন্ট করি। এবং আমি বলি যে আমার লাইফে আমি দেখেছি যে এই যে পিসিওডি, আমি দুটো কেসে বলছি, তাদের প্রাইমারি ইনফার্টিলিটি ছিল, অর্থাৎ প্রাথমিকভাবে তাদের কোনো মেনস্ট্রুয়েশন হচ্ছিলই না, কিন্তু আমাদের ওষুধ খাওয়ার পর এবং লাইফস্টাইল ম্যানেজমেন্টের পর তারা কিন্তু কনসিভ করে, অর্থাৎ তাদের গর্ভধারণ করে। কিন্তু গর্ভধারণ করার পর আমি সঙ্গে সঙ্গে সেই পেশেন্টটিকে রেফার করে দিয়েছিলাম গাইনোকোলজিস্টের কাছে, এবং 3-4 মাস যাওয়ার পরেই তার কিন্তু গর্ভপাত হয়ে যায়। সুতরাং এটা কিন্তু একটা বিরাট সমস্যা। এখন পিসিওডি বা পিসিওএসে যদি ওই যেটা কনসিভ করলো এটাকে যদি ঠিকমতো হ্যান্ডেল করা না যায়, তাহলে কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। সুতরাং সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে মায়ের উপরে, যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ অনেক কষ্ট করে একটা গর্ভধারণ করা হয়েছে, সেটা যদি মানে ঠিক মতো হ্যান্ডেল না করার জন্যে, ম্যাল হ্যান্ডলিংয়ের জন্য সেটা যদি গর্ভপাত হয়ে যায়, খুব দুঃখের ঘটনা। এবং সেই জায়গাতে নিজের ডাক্তারের পরামর্শ নিয়ে প্রত্যেকে চলা উচিত, আর প্রত্যেকটা জায়গাতে সাবধানতা অবলম্বন করা উচিত। অবশ্যই। এবার স্যার, ধরুন একটা 15 বছর বা 16 বছর মেয়ের, তার এই ব্যাপারটাতে নিজেকে কোশ্চেনিং সে কীভাবে করতে পারে যে আমি এই অ্যাসপেক্টে আমার শরীরটা ঠিকঠাক যাচ্ছে কি না? একেবারে খুব রেলিভেন্ট কোয়েশ্চেন আমি বলবো। এবং আমি আমাদের ছোট যারা মেয়েরা আছে, কম বয়স্ক অল্পবয়স্ক মহিলা, এবং যারা বিবাহিত মহিলা যারা পিসিওডিতে ভুগছেন বা পিসিওএসে ভুগছেন, তাদেরকে বা যারা বুঝতে পারছেন না এখনও যে তার রোগটা আছে কি না, কতগুলো লক্ষণ যেগুলো তৈরি হয় শরীরে, তার উপরে তীক্ষ্ণ নজর রাখতে বলবো। প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস দেখুন আপনাদের আছে কি না। মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসের মধ্যে অনেক রকম হয়। ইনফ্রিকুয়েন্ট মেন্স হয়। ইনফ্রিকুয়েন্ট মেন্সটা কি, মানে বারবার করে হচ্ছে, একটু করে অনেকবার হচ্ছে, বা দেখা যাচ্ছে যে ভ্যারিং মেন্স হচ্ছে, যে 1 মাস হলো 1 মাস হলো না, বা হলেও সেটা ইরেগুলার, বা এমনও হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলটা 35 ডেজ ক্রস করে যাচ্ছে, এবং 35 ডেজ ক্রস করে যাওয়ার পর দেখা যায় যে মানে 1 বছরে 12টা মেন্স হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে তারা হয়তো এই 35 ডেজ কভার করে যাওয়ার জন্য দেখা যাচ্ছে 9টা মেন্স পাচ্ছে। এমনকি অনেক সময় সিজেশন অফ মেনস্ট্রুয়েশন, মানে মেন্স যদি মিস করে যায়, যাকে আমরা বলি অ্যামিনোরিয়া হওয়ার জন্য দেখা যাচ্ছে যে এই 1 বছরে তারা হয়তো 4টে মেন্স পাচ্ছেন, 3 মাস পরপর তাদের হয়তো মেন্স আসছে, এটাকে বলা হয় অ্যামিনোরিয়া। আর একটা থাকতে পারে যেটা হচ্ছে হেভি ব্লিডিং। মানে হচ্ছে অনেক সময় আমরা পিসিওএসের ক্ষেত্রে লক্ষ্য করি, চলছে হঠাৎ করে মেনস্ট্রুয়েশন বন্ধ হলো, কিন্তু তারপরে মেন্স তৈরি হলো, মেন্স এস্টাবলিশড হলো। মেন্স এস্টাবলিশড হওয়ার পর দেখা যাচ্ছে সাধারণত আমরা 3 থেকে 4 দিন নর্মাল মেনস্ট্রুয়েশনের ডিউরেশনটা দেখি, কিন্তু হঠাৎ করে এত মেন্স হলো, পিরিয়ড হলো, এত বেশি ব্লাড মানে ডিসচার্জ হতে শুরু করলো, সেটা 15-20 দিন ক্রস করে গেল, এবং তার অ্যানিমিয়া ডেভেলপ করে গেল। এবং অ্যানিমিয়া ডেভেলপ করে গেলে এটা অনেক সময় কিন্তু তার রেসপিরেটরি প্রবলেম চলে আসতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের তখন আবার রেফার করতে হয় যে তাদের ব্লাড ট্রান্সমিশনের জন্য। তো স্যার, এবার আমরা আসছি যে এই রোগের ডায়াগনোসিস সম্বন্ধে আপনি কিছু বলুন, যে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি। খুব একদম সঠিক। দেখো, আমি তোমাকে বলি, ডায়াগনোসিসের ম্যাটারটা আমি তোমাকে বলেছি যে 70% আনডায়াগনোজ কেস থাকে। বিশেষ করে আমি বলেছি কেন আনডায়াগনোজড হয়, কারণ অনেকেই বুঝতেই পারে না যে তার মেনস্ট্রুয়েশনটা এইভাবে ইরেগুলার হচ্ছে, সেভাবে লক্ষ্য করছে না, গুরুত্ব দিচ্ছে না, বা হলেও সেটা আজকে আপনি যে নলেজটা শেয়ার করছেন
এবার থেকে যারা ভিডিওটা দেখবে তাদের মধ্যে এই কোশ্চেনটা তৈরি অ্যাটলিস্ট হবে এক্স্যাক্টলি সো যে এক্স্যাক্টলি যেই সিমটমগুলো আমার হচ্ছে স্যার বললেন এটা, তো আমি যদি সেটা ফিল করি তো এখন সেই কোশ্চেনিংটা তৈরি হবে, এতদিন যেটা হয়নি। হ্যাঁ, আমাদের যে এই মুখোমুখি অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য, যে জনস্বাস্থ্যে একটা কনসাসনেস তৈরি করা, একটা সচেতনতা তৈরি করা, একদমই। তা যদি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়, ফ্রুটফুল হয়, আমরা জানবো যে আমাদের প্রচেষ্টা সার্থক হলো। কারণ বিভিন্ন দেশের বিভিন্ন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া রয়েছে, যার ফলে কি হয়, দেশ ভেদে এবং পপুলেশন ভেদে এটা অনেক সময় পাল্টে যায়। আমাদের দেশে যেটা হয়, প্রধানত 3টে ফ্যাক্টরকে আমরা লক্ষ্য করি। ফার্স্ট ফ্যাক্টরটা হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস অফ হাই অ্যান্ড্রোজেন। হাই অ্যান্ড্রোজেন লেভেল যদি বেশি হয়ে যায়, তার জন্য যে সাইন অ্যান্ড সিমটমগুলো তৈরি হয়, যেমন আমরা দেখি অবাঞ্ছিত লোম, যেমন আমরা দেখি যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন, যেমন আমরা দেখি যে অ্যামিনোরিয়া বা বলি যেটাকে মানে অত্যধিক মেন্স বা মেন্স বন্ধ হয়ে যাওয়া। ন্যাট্রামিউর ইজ এ ভেরি গুড মেডিসিন ফর দি পিসিওএস অ্যান্ড পিসিওডি। আমার খুব আমি খুব আনন্দ বোধ করছিলাম যে ন্যাট্রামিউরের মতো একটা পিসিওএস এর কেস, অথচ হিপোক্রেটিস এটাকে বলে গেছেন আজ থেকে কত বছর আগে যে অয়েলি স্কিন হবে। ন্যাট্রামিউরের স্কিনটা যদি দেখি, সেখানে অয়েলি গ্রিজি স্কিনের কথা বলা হয়েছে, যেন সেই হিপোক্রেটিসের কথাটাই মেট্রিয়া মেডিকার মধ্যে বসানো আছে। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে যাদের অয়েলি স্কিন, মানে স্কিনে অয়েলের পরিমাণটা বেশি, সেই ক্ষেত্রে এটা একটা সিমটম। হ্যাঁ, শুধু অয়েলি স্কিন না, তার সঙ্গে সঙ্গে ইরেগুলারিটিস অফ মেনস্ট্রুয়েশন ওটার সঙ্গে সংযুক্ত থাকতে হবে। অর্থাৎ মেনস্ট্রুয়েশনে ইরেগুলারিটিসও কিন্তু একটা ব্যাপার। আচ্ছা, যদি মেন্স ইরেগুলার না হয়, যদি মেন্স রেগুলার হয়, যদি মেন্স তারপরে যদি অয়েলি স্কিন থাকে, তাহলে সেটা আলাদা, সেটা কিন্তু খুব একটা মানে খুব একটা তাৎপর্যপূর্ণ নয়। আচ্ছা, মানে দুটো একসাথে হতে হবে। অয়েলি স্কিন, তার সঙ্গে ইরেগুলার মেনস্ট্রুয়েশন, তার সঙ্গে হরমোনের ব্যালেন্সের মানে ইমব্যালেন্স, এইগুলো হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম যে অ্যান্ড্রোজেন বেশি থাকার জন্য তার মানে আনওয়ান্টেড যে হেয়ার বা আদার্স যে সিমটমগুলোর কথা বললাম, সেগুলো যদি কোনো একটা থাকে, ইরেগুলার বা অ্যাবসেন্স অফ মেন্স যদি থাকে, এবং এই ইরেগুলার অ্যাবসেন্স অফ মেন্স এবং অ্যান্ড্রোজেনের জন্য বিভিন্ন সিমটম, এগুলো দেখার পর ডাক্তার যখন সাজেস্ট করছেন একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে পেরিফেরিতে, ওভারিয়ান পেরিফেরিতে একদম ছোট ছোট মুক্ত দানার মতো বসে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই যে 3টে ফ্যাক্টর বললাম, এই 3টে ফ্যাক্টরের মধ্যে যদি দুটো ফ্যাক্টর বা দুটো কারণ বা দুটো সিমটম যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করে দিই ইট ইজ এ কেস অফ পিসিওএস আর পিসিওডি পলিসিস্টিক। এইভাবেই ডায়াগনোসিসটা হয়। ট্রিটমেন্টের কথা যদি তুমি বলো, তাহলে ট্রিটমেন্টে পরিষ্কার করে আমি সকলের কাছে জানিয়ে দিতে চাই, অর্থাৎ এই রোগে স্যার ন্যাচারাল ওয়েতে এবং হোমিওপ্যাথিতে এর চিকিৎসা কি, এর মেডিসিন কি, স্যার তো বললেন লাইফস্টাইল ঠিক করা বা সচেতন হয়ে ডাক্তারের কাছে এসে বলা, এটা তো একটা ট্রিটমেন্টের পার্ট। কিন্তু তারপরে স্যার যে মেডিকেশনগুলো ইউজ করেন এই ধরনের পেশেন্টের উপর, এখন স্যার সেই মেডিসিন নিয়ে, এটা আমাদের লাস্ট পার্ট, স্যার সেটা নিয়ে কথা বলবেন। প্রথমে আমি মডার্ন মেডিসিনের ট্রিটমেন্টের কথাটা একটু বলে নিয়ে, মানে মেডিসিন বলবো না, মডার্ন মেডিসিনের কী আছে। মডার্ন মেডিসিনে অ্যাকচুয়ালি পরিষ্কার বলে দেওয়া আছে যে পিসিওডি বা পিসিওএস এর কোনো ট্রিটমেন্ট নেই, মানে এটা পুরোপুরি সারবে না মডার্ন মেডিসিনে। অর্থাৎ অ্যালোপ্যাথিক মেডিসিনে এটা পুরোপুরি সারবে না। তাহলে আমাদের হাতে রইল কি? তাহলে না সারলে আমরা মডার্ন মেডিসিন কেন এটা ট্রিটমেন্ট করবে এই কারণে যে প্রথমত আমরা বলেছি যে পিসিওডি এটা লাইফস্টাইলটাকে চেঞ্জ করলে এবং কিছু মানে সাধারণ ট্রিটমেন্ট দিলে অনেক সময় ইনফার্টিলিটি থেকে বার করে নিয়ে আসা যায় এবং তার সেটা কনসিভ করে যেতে পারে। এবং পিসিওডি এবং পিসিওএস এর মধ্যে সিনড্রোম মানে কি? সিনড্রোম মানে হচ্ছে বাঞ্চ অফ সিমটম, অনেকগুলো সিমটমের সমাহার, তাকে বলে সিনড্রোম। সুতরাং এই যে অনেকগুলো লক্ষণের সমাহার, এই সমাহার কিন্তু আমরা পিসিওএস এর মধ্যে দেখতে পাই। তার আগে বলে নিই যে যেহেতু পিসিওডি ট্রিটমেন্টটা করবে যে যদি, তার কারণ এটা স্ট্রিক্টলি ইনফার্টিলিটির সঙ্গে পুরো যাচ্ছে না, যদি একটু লাইফস্টাইল ম্যানেজমেন্ট দেওয়া যায় এবং কোনো একটু হালকা ট্রিটমেন্টের উপরে অনেক সময় এটা মহিলারা কনসিভ করে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইমস অ্যান্ড অবজেক্টিভটা আমাদের ফুলফিল হয়ে গেল, টার্গেটটা ফুলফিল হয়ে গেল।
সেকেন্ড অপশন যেটা থাকে সেটাকে খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে পিসিওএস এর কি ট্রিটমেন্ট হবে। মডার্ন মেডিসিনের ক্ষেত্রে তাদের টার্গেট হচ্ছে এখানে যেহেতু যদি ট্রিটমেন্ট করতে যায় তারা এমন কতগুলো তারা ওষুধ ইউজ করেন, সেখানে কিন্তু বেশ কিছু মানে তৈরি হয়ে যায়, আমি বলবো যে সাইড এফেক্ট তৈরি হয়ে যায়। সাইড এফেক্টের মধ্যে কি আসে না, তারা এমন কিছু ওষুধ ইউজ করেন যেখানে দেখা যায় যে টুইন বেবি হয়ে যেতে পারে, বা ওই জাইগোটটা অনেকগুলো ভাগে ভেঙে যেতে পারে ওষুধের জন্য, অর্থাৎ সেল ডিভিশন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সেটা কিন্তু খুব কমপ্লেক্স হবে, এটা কোনো মায়েরাই চাইবেন না তার এটা হোক, বা ডাক্তাররাও চান না এই ধরনের ট্রিটমেন্ট দিতে। তাহলে কি ট্রিটমেন্ট দেন তারা? সেক্ষেত্রে তারা ট্রিটমেন্ট দেন লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে ওবেসিটিটা কমান, ফুড হ্যাবিটটাকে কন্ট্রোল করে তার সেটা যাতে আরও মানে ফুডটা যাতে আরও ফ্যাটটা না বাড়াতে পারে সেইভাবে কন্ট্রোল দেওয়া। আর হচ্ছে যেটা দীর্ঘমেয়াদী কতগুলো হেলথ প্রবলেম তৈরি হয়ে যায়, যেটা খুব ভাবার বিষয়, সেটা হচ্ছে তার টাইপ 2 ডায়াবেটিস হয়ে যেতে পারে। তার কারণ ওই ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, সেটা টাইপ 2 ডায়াবেটিস বানাতে পারে। অথবা আমরা দেখেছি যে কোলেস্টেরল লেভেল এবং ট্রাইগ্লিসারাইড লেভেল এত হাই হয়ে যায়। আজকেই আমি বলছিলাম ওকে যে একজন মহিলাকে দেখলাম, সে আমার কাছে এসেছে যে ফ্রিকোয়েন্ট তার মেনস্ট্রুয়েশন হচ্ছিল প্রচুর দিন, আমরা আমাদের ওষুধ দিয়ে থামাতে পারছিলাম না, আমরা ওটা মডার্ন মেডিসিনে রেফার করেছিলাম। সেখানে তারা কিছু হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে ওটাকে আটকেছিলেন, এবং তারপর কিন্তু তিনি ওই ভদ্রমহিলাকে অ্যাডভাইস করেছেন একটা টিএমটি করার জন্য। টিএমটি কেন করতে বলেছেন? এই কারণে করতে বলেছেন, তার কোলেস্টেরল লেভেল দেখা যাচ্ছে 225-30 ক্রস করে গেছে, এবং তার ট্রাইগ্লিসারাইড দেখা যাচ্ছে 420। তাহলে এই যে ট্রাইগ্লিসারাইডটা বেড়ে গেছে, কোলেস্টেরল বেড়ে গেছে, এটা কিন্তু হার্টের মধ্যে যে রক্তবাহ নালীগুলো আছে সেখানে যদি জমে যায়, সেখানে হার্ট অ্যাটাকের খুব পসিবিলিটি থাকতে পারে। এটা কিন্তু একটা লং টার্ম এফেক্ট অফ পিসিওডি। এছাড়া আমরা কি দেখি? এন্ডোমেট্রিওসিস যেহেতু এখানে অ্যান্ড্রোজেনের পরিমাণটা অনেকটা বেড়ে যায়, তাহলে এন্ডোমেট্রিয়াল থিকনেস আসতে পারে, এর প্রজেস্টেরনের মানে আমাদের যে টেস্টোস্টেরনের লেভেলটা এত বেড়ে যায়, সেখানে কি হতে পারে? এফেক্টটা গিয়ে কিন্তু অনেক সময় আমাদের যে ইনার লাইনিং যেটা এন্ডোমেট্রিয়ামটা কিন্তু ঠিক হয়ে যায়, এবং 10 মিলিমিটারের ওপরে চলে গেলে সেটা কিন্তু খুব ভয়ের ব্যাপার হয়ে যায়, এবং সেখানে দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস হয়, এবং ভবিষ্যতে এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার তৈরি করে দিতে পারে। সুতরাং এছাড়া যদি খুব স্থূলত্ব হয়ে যায়, তাহলে স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট হয়ে পেশেন্ট মারা যেতে পারে। সুতরাং এই লং টার্ম এফেক্টগুলোকে বন্ধ করতে হলে ওনারা ট্রিটমেন্ট দেন। এবার আসে আমি হোমিওপ্যাথির ক্ষেত্রে আমরা ইরেগুলার মেনস্ট্রুয়েশনের জন্য কতগুলো মানে অ্যাকিউট কন্ডিশনে যেখানে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কতগুলো ওষুধ ইউজ করি, যেমন মেলিফোলিয়াম, যেমন হচ্ছে হ্যামামেলিস বা বার্সা পাস্তুরিস। তারপরে আমরা ইউজ করি আরও অনেক ছোটো ছোটো ড্রাগ ইউজ করি আমরা ইমিডিয়েট স্টপেজ অফ মেনস্ট্রুয়েশনের জন্য, মেনস্ট্রুয়েশনটা যদি খুব ইরেগুলার হয়। হোমিওপ্যাথিতে আমাদের টার্গেটটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, টোটাল কেস হিস্ট্রি নিয়ে, তার থেকে অন দি বেসিস অফ ইন্ডিভিজুয়ালিটি আমরা সিমটম কালেক্ট করে যে ওষুধগুলো আছে আমরা সেই ওষুধই প্রেসক্রাইব করি। এখানে কিন্তু কোনো স্পেসিফিসিটির কোনো মূল্য নেই, স্পেসিফিক হয় না হোমিওপ্যাথিতে। আমাদের এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাটিটিউড নিয়ে এবং ইন্ডিভিজুয়াল বেসিসে আমাদের ট্রিটমেন্টটা করতে হয়। এবং মোস্ট অফ দি কেসে আমরা আমাদের ক্লিনিক্সে যে কেসগুলো পাই, আমরা মেডোরিনামকে আসতে দেখি, থুজাকে আসতে দেখি, সালফারকে আসতে দেখি, আমরা ক্যালকেরিয়া কাপকে আসতে দেখি, আমরা সরিনামকে আসতে দেখি। এরকম অসংখ্য মেডিসিন, কনস্টিটিউশনাল মেডিসিনকে আমরা আসতে দেখি, এবং তাতে যথেষ্ট ইমপ্রুভমেন্ট হয়। আমি বললাম আমার সাকসেস এর ক্ষেত্রে প্রাইমারি ইনফার্টিলিটি ছিল, আমাদের ওষুধ খেয়ে সে কনসিভ করেছিল। আনফর্চুনেটলি আমি তাকে পাঠিয়েছিলাম একজন গাইনোকোলজিস্টের কাছে, কিন্তু 4 মাসের মাথায় মিসক্যারেজ হয়ে যায়, যেহেতু এই প্রেগনেন্সিটাকে ঠিকভাবে হ্যান্ডেল করা যায়নি, সেই জন্য মিসক্যারেজ হয়ে গেছে। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলোর দিকে ভালো করে লক্ষ্য রাখলে, এবং যেভাবে গ্লোবাল প্রবলেম, বার্নিং প্রবলেম, যেভাবে এই কেসে গ্লোবাল হেলথ বার্ডেন বাড়ছে, আমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি আমাদের অ্যাডোলেসেন্ট বয়সী মেয়েদের এবং আমাদের যারা 15 থেকে 45 বছর বয়স্কার যে মহিলারা আছেন, তাদের এই ব্যাপারে আমি সবসময় সতর্ক থাকতে বলবো, যাতে আগামী দিন আপনাদের খুব সুন্দর সুখের হয়, আগামী দিন যাতে আপনারা সন্তান ধারণ করে খুব সুখী জীবনের স্বাদ পেতে পারেন। ধন্যবাদ। তো স্যার দারুণ অ্যাডভাইস করলেন। 15 বছর থেকে 45 বছরের মধ্যে যে সমস্ত মায়েরা যারা আগামী দিনে
এরকম একটা প্রবলেমের সাফার করতে পারেন। তো স্যার সিমটম কিভাবে আমরা এটা বুঝতে পারবো সেখান থেকে শুরু করে সমাধান দিলেন, সর্বোপরি স্যার এর মেডিকেশনটাও সরাসরি বলে দিলেন। এবং এই মায়েদের গর্ভধারণ হওয়ার পর 2-3 মাস পর মিসক্যারেজ যে হয়ে যাচ্ছে অসাবধানতার কারণে, সেটাও কিন্তু স্যার সতর্কতা আমাদের দিয়ে দিলেন। তো আই থিঙ্ক আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেকটাই নলেজ দিল, এবং আমরা চাইছি আমাদের এন্ড থেকে আপনারা অনেক সচেতন হন এবং এই বার্তাটা আপনারা আশেপাশে সব জায়গায় স্প্রেড করুন যাতে সবাই ভালো থাকে। অনেক ধন্যবাদ। নমস্কার।